أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما রব্বি জিদনি ইলমা। আমরা গতকালকে দণ্ডবিধির 1 থেকে 52 আশ্রয়দান পর্যন্ত আমরা পড়ছিলাম। আজকে সর্বপ্রথম আমরা রিভিশন করব, তারপরে নতুন পড়া ইনশাল্লাহ শুরু করব। দণ্ডবিধি আইন 1860 সালের 45 নং আইন। দণ্ডবিধি আইনে মোট অধ্যায় আছে 23টি, আর মোট ধারা আছে 511টি। দণ্ডবিধি আইনের ধারা এক ধারায় বলা আছে শিরোনাম এবং কার্যকারিতার সীমা। 2 ধারায় বলা আছে বাংলাদেশের অভ্যন্তরে যদি কোনো অপরাধ হয় তাহলে সেই অপরাধের দণ্ড। 3 ধারায় বলা আছে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বাহিরে কোনো অপরাধ সংগঠন করে কিন্তু আইন বলে বাংলাদেশের অভ্যন্তরে বিচারযোগ্য অপরাধ সমূহের দণ্ড। অর্থাৎ বাংলাদেশের বাইরে যদি কেউ কোনো অপরাধ করে তাহলে সেই অপরাধের বিচার বাংলাদেশে করা যাবে এবং দণ্ড প্রদান করা যাবে। ধারা 12তে বলা হয়েছে জনসাধারণ। ধারা 14 রাষ্ট্রের কর্মচারী, ধারা 17 সরকার, ধারা 19 বিচারালয়। ধারা 19 বিচারক বা জজ। ধারা 20 বিচারালয়। ধারা 21 সরকারি কর্মচারী। ধারা 22 স্থাবর অস্থাবর সম্পত্তি। ধারা 23 অন্যায় লাভ অন্যায় ক্ষতি। ধারা 24 অসাধুভাবে। ধারা 25 প্রতারণামূলক ভাবে। ধারা 27 কি মহিলা স্ত্রী স্ত্রী কেরানি এবং ভৃত্যের অধিকারভুক্ত সম্পত্তি। ধারা 28 নকলকরণ। ধারা 29 দলিল। ধারা 30 মূল্যবান জামানত। ধারা 31 উইল। ধারা 34 সংঘবদ্ধ কোনো অপরাধ বা সবাই সম্মিলিতভাবে একই উদ্দেশ্য সাধনকল্পে কৃত কার্যাবলী। ধারা 39 স্বেচ্ছাকৃতভাবে। ধারা 40 অপরাধ। ধারা 41 বিশেষ আইন। ধারা 42 স্থানীয় আইন। ধারা 44 ক্ষতি। ধারা 51 শপথ বা হলফ। ধারা 52 সৎবিশ্বাস বা সরল বিশ্বাস। ধারা 52 ক আশ্রয়দান। আশ্রয়দান প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় শেষ। আজকে আমরা ইনশাল্লাহ পড়বো তৃতীয় অধ্যায়, ধারা 53 থেকে ধারা 75 পর্যন্ত। ধারা 53 থেকে ধারা 75 পর্যন্ত। তৃতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে দণ্ড সম্পর্কিত। কি সম্পর্কিত? দণ্ড দণ্ড সম্পর্কিত। ধারা 53। এই বিধি অনুযায়ী অপরাধীগণ যে যে দণ্ডে দণ্ডিত হবেন তা নিম্নরূপ। প্রথমত মৃত্যুদণ্ড। দ্বিতীয়ত যাবজ্জীবন কারাদণ্ড। তৃতীয় নাম্বারটা বাতিল। 4 নাম্বারটা কারাবাস। 4 নাম্বার কারাবাস। কারাবাস আবার 2 প্রকার, সশ্রম কারাবাস এবং বেনাশ্রম কারাবাস বা কারাদণ্ড। পঞ্চমত সম্পত্তি বাজেয়াপ্ত। আর ষষ্ঠমত অর্থদণ্ড বা জরিমানা। তাহলে দণ্ডবিধি অনুযায়ী দণ্ড 6 প্রকার। কত প্রকার? 6 প্রকার, কিন্তু 1 প্রকার বাতিল। কয় নাম্বারটা বাতিল? তৃতীয় নাম্বার দণ্ড বাতিল। প্রথমত মৃত্যুদণ্ড, দ্বিতীয়ত যাবজ্জীবন কারাদণ্ড। তাহলে কোন ব্যক্তি যদি অপরাধ করে তাহলে অপরাধের ক্ষেত্রে
তাকে 5 বা 6 ধরনের কি করা যায়, দণ্ড প্রদান করা যায়। 6 ধরনের ভিতরে এক ধরনের দণ্ড কি করা হয়েছে, বাতিল করা হয়েছে। তাহলে মোট 5 ধরনের দণ্ড বর্তমানে বলবৎ আছে। অপরাধীর অপরাধ অনুযায়ী এই দণ্ডসমূহ কি করা হয়, প্রদান করা হয়। কখন প্রদান করা হয়, যখন অপরাধের বিচার কার্য শেষে বিচারকগণ অপরাধের বিষয়ে রায় প্রদান করেন বা আদেশ প্রদান করেন, সেই আদেশ প্রদানের সময় এই দণ্ডসমূহ প্রদান করা হয়। অর্থাৎ অপরাধ কার কতটুকু অপরাধ, সে অপরাধ অনুযায়ী এই দণ্ড প্রদান করা হয়। যেমন নারী শিশুর যে অপরাধগুলো আছে, নারী শিশুর অপরাধ 9 ধারার যে অপরাধগুলো আছে, তারপরে 4-1, 4-2 ক, এই সকল অপরাধের ক্ষেত্রে যেমন অপরাধীকে মৃত্যুদণ্ড প্রদান করা যায়, এছাড়া অন্যান্য অপরাধের ক্ষেত্রে আবার যাবজ্জীবন কারাদণ্ড আছে, আবার অর্থদণ্ড আছে। এই যে সব দণ্ড, এই সকল দণ্ড কি করা হয়, অপরাধীকে মামলার বিচার শেষে, অপরাধের বিচার শেষে এই দণ্ড প্রদান করা হয়। তাহলে ধারা 53 অনুযায়ী দণ্ড কত প্রকার, দণ্ডবিধিতে বর্ণিত দণ্ড 6 প্রকার, কিন্তু 1 প্রকার বাতিল। প্রথমত মৃত্যুদণ্ড, দ্বিতীয়ত যাবজ্জীবন কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, তৃতীয়ত বাতিল, তৃতীয় নাম্বার যে দণ্ড ছিল সে দণ্ডটা বাতিল। চতুর্থত কারাদণ্ড 2 প্রকার, যদি যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয় বা অন্য কোনো দণ্ড প্রদান করা হয় তাহলে কারাদণ্ড হবে 2 প্রকার। একটা হলো সশ্রম কারাদণ্ড, অন্যটা হলো বিনাশ্রম কারাদণ্ড। তারপর পঞ্চমত আছে সম্পত্তি বাজেয়াপ্ত, সম্পত্তি বাজেয়াপ্ত করা যায়। আর ষষ্ঠত অর্থদণ্ড বা জরিমানা, অর্থদণ্ড অথবা জরিমানা প্রদান করা হয়। তাহলে ধারা 53-তে বলা হয়েছে দণ্ডবিধিতে বর্ণিত 6 প্রকার দণ্ডের কথা, তার ভিতরে 1 প্রকার বাতিল। প্রথমত মৃত্যুদণ্ড, দ্বিতীয়ত যাবজ্জীবন কারাদণ্ড, তৃতীয়ত বাতিল, চতুর্থত কারাদণ্ড 2 প্রকার, সশ্রম কারাদণ্ড এবং বিনাশ্রম কারাদণ্ড। আর পঞ্চমত সম্পত্তি বাজেয়াপ্ত। আর ষষ্ঠত অর্থদণ্ড বা জরিমানা, ষষ্ঠত অর্থদণ্ড অথবা জরিমানা। ধারা 53। দণ্ডবিধির বাহিরেও দণ্ডের ব্যবস্থা আছে, দণ্ডবিধির বাহিরেও কি আছে, দণ্ডের ব্যবস্থা আছে। বেত্রাঘাত তার প্রকৃষ্ট উদাহরণ। অর্থাৎ দণ্ডবিধিতে যে 6 প্রকার দণ্ডের কথা বলা আছে আর 1 প্রকার দণ্ড যে বাতিল করা হয়েছে, তার বাইরেও দণ্ডের ব্যবস্থা আছে। যেমন এমন কোন অপরাধ কোনো ব্যক্তি করছে, তাকে বেত্রাঘাত যদি করা হয় তাহলে বেত্রাঘাত হবে তার প্রকৃষ্ট উদাহরণ। দণ্ডবিধিতে বর্ণিত দণ্ডের বিরুদ্ধে, দণ্ডের বাইরে বেত্রাঘাত হলো তার একটি প্রকৃষ্ট উদাহরণ। এছাড়া কোনো বিশেষ অক্ষমতা ঘোষণাও দণ্ড হইতে পারে। যেমন মোটর চালককে যদি চালানোর লাইসেন্স না দেওয়া হয়, সেটা হবে কি, বিশেষ দণ্ড, সেটা হবে বিশেষ দণ্ড। এমসিকিউ আসতে পারে, দণ্ডকে সাধারণ ভাষায় কি বলা হয়, দণ্ডকে সাধারণ ভাষায় শাস্তি বলা হয়, দণ্ডকে সাধারণ ভাষায় শাস্তি বলা হয়। যখন কোনো ব্যক্তি কোনো অপরাধ করে, সেই অপরাধের শাস্তি হিসেবে তাকে বিভিন্ন ধরনের কি করা হয়, দণ্ড প্রদান করা হয়। তাহলে দণ্ডবিধিতে বর্ণিত দণ্ড কয় প্রকার, 6 প্রকার। 6 প্রকার দণ্ডের ভিতরে 1 প্রকার দণ্ড বাতিল। তাহলে কার্যকরী আছে 5 প্রকার। 5 প্রকার কার্যকরীর ভিতরে আবার কারাবাস বা কারাদণ্ড 2 প্রকার, কারাদণ্ড 2 প্রকার, সশ্রম কারাদণ্ড এবং বিনাশ্রম কারাদণ্ড। সশ্রম কারাদণ্ড এবং বিনাশ্রম কারাদণ্ড। আর একটা এমসিকিউ হতে পারে, যাবজ্জীবন কারাবাসের ক্ষেত্রে কারাবাস অবশ্যই সশ্রম হবে। যাবজ্জীবন, যদি কোনো অপরাধী ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয় তাহলে তার কারাদণ্ড অবশ্যই সশ্রম, অর্থাৎ শ্রম সহ। কারাগারের ভিতরেও যদি সে অবস্থান করে তাহলে তাকে শ্রম সহ, অর্থাৎ তাকে দৈনিক কাজ করতে হবে, কাজের মাধ্যমে সেখানে থাকতে হবে, কাজ করে সেখানে থাকতে হবে। তাকে কারাদণ্ড যদি দেওয়া হয়, সে কারাদণ্ড ভোগও করবে, সেই সাথে কি করবে, ভিতরে বিভিন্ন ধরনের কাজ করবে, দৈনিক কাজ করবে। কারাদণ্ড, কারাবাস সহ কি সশ্রম কারাদণ্ড যদি প্রদান করা হয় তাহলে ওই অপরাধী ব্যক্তি
কারাভোগ করবেন, কারাভোগরত অবস্থায় তিনি বিভিন্ন ধরনের শ্রমমূলক কাজ করবেন। তাহলে যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে তাহলে কারাবাস কিরূপ হবে? সশ্রম কারাবাস হবে বা সশ্রম কারাদণ্ড হবে। দণ্ডবিধিতে বর্ণিত আছে 6 প্রকার দণ্ডের কথা, তার ভিতরে 1 প্রকার দণ্ড বাতিল, 5 প্রকার কার্যকরী। প্রথমত মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, তৃতীয়ত বাতিল, চতুর্থত কারাদণ্ড 2 প্রকার, সশ্রম কারাদণ্ড এবং বিনাশ্রম কারাদণ্ড, পঞ্চমত সম্পত্তি বাজেয়াপ্ত, ষষ্ঠত অর্থদণ্ড বা জরিমানা। অর্থদণ্ড বা জরিমানা। যদি কোনো অপরাধী ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয় তাহলে তার কারাদণ্ড হবে সশ্রম কারাদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ড হবে কিন্তু সশ্রম কারাদণ্ড হবে। এই দণ্ডবিধিতে বর্ণিত 6 প্রকার দণ্ডের বাইরেও কি আছে? অন্যান্য দণ্ডের ব্যবস্থা আছে, যেমন বেত্রাঘাত। বেত্রাঘাত তার প্রকৃষ্ট উদাহরণ। এছাড়া যদি কোনো মোটরযান চালককে মোটরযান চালানোর জন্য যদি লাইসেন্স প্রদান করা না হয় তাহলে সেটা একটা বিশেষ ধরনের দণ্ড হিসেবে গণ্য হবে। আর দণ্ড সাধারণ ভাষায় কি? শাস্তি বলা হয়। দণ্ডকে সাধারণ ভাষায় শাস্তি বলা হয়। ধারা 53। ধারা 53 বোঝা গেল? ধারা 53। ধারা 54 মৃত্যুদণ্ড হ্রাসকরণ অথবা মৃত্যুদণ্ড রূপান্তরিতকরণ, অন্য কোনো দণ্ডে রূপান্তরকরণ। অপরাধীকে মৃত্যুদণ্ড প্রদান করা যেতে পারে এরূপ প্রত্যেক ক্ষেত্রে সরকার অপরাধীর সম্মতি ব্যতি রেখেই উক্ত মৃত্যুদণ্ডকে অন্য যে কোনো স্বল্প দণ্ডে পরিবর্তন করতে পারেন। ফৌজদারি কার্যবিধি আইনের কত ধারায় বলা আছে? ফৌজদারি কার্যবিধি আইনের 401 ও 402 ধারায়। 401 ও 402 ধারায় কে পারেন? সরকার পারেন। কোনো অপরাধী ব্যক্তিকে যদি মৃত্যুদণ্ড প্রদান করা হয় তাহলে সেই মৃত্যুদণ্ড স্থগিত করতে পারেন অথবা সেই মৃত্যুদণ্ডকে অন্য কোনো দণ্ডে রূপান্তরিত করতে পারেন বা স্বল্প কোনো দণ্ড বা অন্য কোনো দণ্ড তাকে কি করা যায়? প্রদান করা যায়। ফৌজদারি কার্যবিধি আইনের 401 ও 402 ধারা। আর পেনাল কোড, পেনাল কোড 54 ধারা। পেনাল কোড 54 ধারা। সরকার মৃত্যুদণ্ডকে হ্রাস করে দণ্ডিত ব্যক্তিকে অন্য যে কোনো দণ্ড দিতে পারেন। এই পরিবর্তনের জন্য দণ্ডিত ব্যক্তির অনুমতির প্রয়োজন নাই। অর্থাৎ সরকার যদি ইচ্ছা করে কোনো ব্যক্তিকে যদি মৃত্যুদণ্ড প্রদান করা হয়, সরকার নিজের ইচ্ছায় অর্থাৎ সরকার স্বেচ্ছায় সেই মৃত্যুদণ্ড কি করতে পারেন? অন্য কোনো প্রকার মৃত্যুদণ্ড স্থগিত করে অন্য কোনো দণ্ড প্রদান করতে পারেন। এখানে অপরাধী ব্যক্তি যে থাকবে তার সম্মতির কোনো প্রয়োজন নেই যে আমি এই মৃত্যুদণ্ড ব্যতীত অন্য কোনো দণ্ড চাই না, আমাকে মৃত্যুদণ্ডই দেওয়া হোক। ঠিক আছে? অথবা তার কাছে অনুমতি নিতে হবে, তার অনুমতির প্রয়োজন আছে, এরূপ কোনো কিছুর প্রয়োজন নাই। তার অনুমতি ব্যতীত বা সম্মতি ব্যতীত মৃত্যুদণ্ড স্থগিত করে অন্য কোনো দণ্ড প্রদান করা যেতে পারে। ধারা 54 ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 401 ও ধারা 402। আর এই একই কাজ রাষ্ট্রপতিও করতে পারেন। ফৌজদারি কার্যবিধি আইনের কত ধারা? ধারা 402 এর ক। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 402 এর ক। ধারা 55 যাবজ্জীবন কারাদণ্ড হ্রাসকরণ। ধারা 55 অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যেতে পারে এরূপ প্রত্যেক ক্ষেত্রে সরকার অপরাধীর সম্মতি ব্যতি রেখেই উক্ত দণ্ডকে অনূর্ধ্ব 20 বছর মেয়াদী কারাদণ্ডে দণ্ডিত করতে পারেন। ধারা 55। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 401 ও ধারা 402 আর পেনাল কোড অর্থাৎ দণ্ডবিধিতে ধারা 54 এবং ধারা 55-তে সরকারের ক্ষমতা। আর ধারা 402 এর ক, ফৌজদারি কার্যবিধি আইনের 402 এর ক আর পেনাল কোড 55 ক তে রাষ্ট্রপতির ক্ষমতা। রাষ্ট্রপতির বিশেষ অধিকার
সংরক্ষণ। 54 ধারা বা 55 ধারা, দণ্ডবিধির 54 ধারা বা 55 ধারার কোনো কিছুই রাষ্ট্রপতির ক্ষমা, ক্ষমা প্রদর্শন, মৃত্যুদণ্ড মওকুফ, স্থগিত বা দণ্ডহ্রাস করার অধিকার ক্ষুণ্ণ হবে না। অর্থাৎ সরকার যে কাজটা করতে পারবেন, একজন রাষ্ট্রপতিও সেই একই কাজ করতে পারবেন। এখানে রাষ্ট্রপতির যে ক্ষমতা থাকবে বা রাষ্ট্রপতির ক্ষমার যে থাকবে, ক্ষমা করতে পারবেন বা দণ্ড মওকুফ করতে পারবেন বা অন্য কোনো দণ্ড প্রদান করতে পারবেন বা দণ্ড হ্রাস বা দণ্ড স্থগিত করতে পারবেন। এই যে একটা স্থগিত করার যে অধিকার, এই অধিকার কি হবে না, ক্ষুণ্ণ হবে না। অর্থাৎ সরকারের যে ক্ষমতা থাকবে, রাষ্ট্রপতিরও একই ক্ষমতা থাকবে। সরকারের ক্ষমতা ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 401, 402, পেনাল কোড 54, 55 ধারা। আর রাষ্ট্রপতির ক্ষমতা ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 402 ক এবং পেনাল কোড 55 ক। তাহলে ধারা 53-তে দণ্ডসমূহ, ধারা 54, ধারা 55-তে। ধারা 54-তে বলা হয়েছে মৃত্যুদণ্ড স্থগিত করে অন্য কোনো দণ্ড প্রদান। আর ধারা 55-তে বলা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত করে অন্য কোনো দণ্ড প্রদান বা দণ্ড হ্রাস করতে পারবেন। কে করতে পারবেন? সরকার করতে পারবেন। এখন ধারা 55-ক-তে বলা হয়েছে দণ্ডবিধির 54 ও দণ্ডবিধির 55 ধারা অনুসারে সরকারকে যে ক্ষমতা প্রদান করা হয়েছে, এখানে রাষ্ট্রপতিও সেই একই ক্ষমতা প্রয়োগ করে তিনি কি করতে পারবেন, কোনো ব্যক্তির যদি মৃত্যুদণ্ড হয় অথবা যাবজ্জীবন কারাদণ্ড যদি হয়, তাহলে সেই যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড মওকুফ করে দিতে পারবেন, স্থগিত করতে পারবেন, অন্য কোনো দণ্ড দিতে পারবেন বা দণ্ড হ্রাস করতে পারবেন। ধারা 55-ক, ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 402-ক। তো ধারা 53, ধারা 54, ধারা 55, ধারা 55-ক বুঝতে কারো কোনো সমস্যা আছে? সমস্যা নাই স্যার, বুঝতে পারছি। অর্থাৎ 401, 402, 402-ক যে ক্ষমতা আছে, এখানে পেনাল কোডের 54, পেনাল কোডের 55, পেনাল কোডের 55-ক একই ক্ষমতা সরকার কর্তৃক এবং রাষ্ট্রপতি কর্তৃক দেওয়া আছে। এর ভিতরে কোনো তফাৎ নাই, হেরফের নাই। এটা 63, 64, 65। ধারা 71, ধারা 71। আমরা ফৌজদারি কার্যবিধি আইনের ধারা পড়ছিলাম 35। ফৌজদারি কার্যবিধির ধারা 35, কতিপয় অপরাধের সময়ে সমবায়ে গঠিত অপরাধের শাস্তির সীমা। যে ক্ষেত্রে কতিপয় অপরাধের সমবায়ে গঠিত অপরাধের অংশসমূহের প্রত্যেকটি একটি অপরাধ হিসেবে গণ্য হয়, সেক্ষেত্রে অপরাধীকে অনুরূপ প্রত্যেকটি অপরাধের জন্য একাধিক শাস্তি প্রদান করা যাবে না। যেক্ষেত্রে কতিপয় অপরাধের সমবায়ে গঠিত অপরাধের অংশসমূহের প্রত্যেকটি স্বকীয়ভাবে এক ধরনের অপরাধ সংগঠন করে কিন্তু মিলিতভাবে ভিন্ন অপরাধ সংগঠন করে, সেক্ষেত্রে অপরাধীকে যে আদালত বিচার করেন সে আদালত অনুরূপ অপরাধ সমূহের প্রত্যেকটির জন্য তার যে শাস্তির বিধান আছে সে বিধান করতে পারবেন, তা হতে কঠোরতম শাস্তি প্রদান করা যাবে না। ধারা 75। এখানে উদাহরণটা আগে পড়ি। ক খকে 50টি লাঠির ঘা দেয়। ক খকে 50টি লাঠির ঘা দেয়। এক্ষেত্রে ক সমগ্র প্রহারের সাহায্যে এবং যে আঘাতসমূহ সমগ্র প্রহার সংগঠন করে তাদের প্রত্যেকটি সাহায্যে ইচ্ছাকৃতভাবে খকে আঘাত করার জন্য অপরাধ অনুষ্ঠান করে থাকতে পারে। যদি ক প্রত্যেক আঘাত করার জন্য অপরাধ অনুষ্ঠান করে থাকতে পারে, তাহলে
তাকে প্রত্যেক আঘাতের জন্য 1 বছর হিসেবে 50 বছর দণ্ডে দণ্ডিত করা যেত, কিন্তু সে সমগ্র প্রহারের জন্য কেবল একটি দণ্ডে দণ্ডনীয় হবে। অর্থাৎ ক যখন খ কে আঘাত করছে, 50টি বেত্রাঘাত করুক বা 50টি ঘুষি মারুক, সে শরীরের সমস্ত শক্তি দিয়েও যদি আঘাত করে তাহলে তার অপরাধ হবে কয়টি? একটি। কি অপরাধ? ক খকে আঘাত করছে। এখন বিচারের ক্ষেত্রে যদি সে 50টি আঘাত করে, 50টি আঘাতের জন্য যদি একটি করে বছর দণ্ড প্রদান করা হয়, তাহলে তাকে 50 বছর কারাদণ্ড প্রদান করতে হবে। কিন্তু ক অপরাধ করছে, যেহেতু একই অপরাধ করছে, কি করছে? মারছে। সেটা গুরুতর আঘাত হতে পারে, সাধারণ আঘাত হতে পারে, বা অন্য কোনো আঘাতও হতে পারে। সেই আঘাতের ক্ষেত্রে যেহেতু অপরাধ একটি, কি করছে? মারছে, গুরুতর আঘাত করছে। এই আঘাতের ক্ষেত্রে একটি অপরাধ হবে, একটি অপরাধের জন্য যে শাস্তি, সেই শাস্তিই তাকে প্রদান করা যাবে। আরেকটি উদাহরণের কথা বলা আছে, ক খকে আঘাত করার সময় ম বাধা দান করে। অর্থাৎ প্রথমে যে আমরা পড়ছিলাম ক খকে আঘাত করছে, এখন আঘাত করার সময় কি করছে? ম বাধা দান করে এবং সে ইচ্ছাকৃতভাবে মকে আঘাত করে। তাহলে ক, খ এবং ম উভয়কে কি করছে? আঘাত করছে। তাহলে মকে আঘাত করা ক কর্তৃক খকে আঘাত করার অংশ না, বিধায় ক ইচ্ছাকৃতভাবে খকে আঘাত করার জন্য একটি দণ্ডে এবং মকে আঘাত করার জন্য আরেকটি দণ্ডে দণ্ডনীয় হবেন। ধারা আমরা যেমন পড়ছিলাম ফৌজদারি কার্যবিধি আইনের 75, একই মামলায় যদি একাধিক অপরাধ হয়, সেক্ষেত্রে বিচারক কি ধরনের দণ্ড প্রদান করবেন। এখন দেখা গেল যে একটি মামলায় যদি একাধিক অপরাধ হয়, অপরাধ কয়টি? এখানে যেমন ক কি করছে? একজনকে মারছে। এখন মামলা হয়েছে একটা, কিন্তু অপরাধ হয়েছে কয়টা? দুইটা। এই অপরাধের ক্ষেত্রে যে আদালত বিচার করবেন, সেই আদালতের এখতিয়ার সম্পন্ন যে শাস্তি দেওয়ার ক্ষমতা, সেই শাস্তি অপেক্ষা কঠিনতর কোনো শাস্তি তিনি কি করবেন না? প্রদান করবেন না। এখন দেখা গেল প্রথম শ্রেণীর এক ম্যাজিস্ট্রেট আদালত শাস্তি দিতে পারেন, মনে করেন যে 10 বছর। এখন তিনি কি করছেন? তিনি এই অপরাধটি বিচারের জন্য আমলে গ্রহণ করছেন, অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা দায়রা আদালত হতে মামলা হস্তান্তর করে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে কি করা হয়েছে? এটা হস্তান্তর করা হয়েছে যে এটা তুমি এই অপরাধের বিচারটা করো। এখন এই অপরাধের বিচার করার সময় এখানে যে ম্যাজিস্ট্রেট বা যে জজ বা যে বিচারক দায়িত্বে থাকবেন, বিচারকালীন যে দায়িত্বে থাকবেন, বিচার করবেন, তার যে একটা ক্ষমতা আছে, তার যে প্রত্যেকটি অপরাধের জন্য যে শাস্তির বিধান আছে, এই শাস্তির জন্য তিনি যে সর্বোচ্চ শাস্তি দিতে পারেন, সেই শাস্তি দেবেন। তার চেয়ে অধিকতর কোনো শাস্তি তিনি বা কঠোরতর কোনো শাস্তি প্রদান করা যাবে না। ধারা 71 ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 35। ধারা 35, ধারা 71 কি বোঝা গেল না? কোনো সমস্যা হয়? একটু বুঝা দিন ভালো মতন। এখানে প্রথম কথা হলো, ক যখন খকে আঘাত করছে কতটি? 50টি। 50টি যখন আঘাত করছে, বেত্রাঘাত করছে বা অন্য কোনো কিছু করছে বা লাঠি দিয়ে ঘা দিয়েছে, এখানে 50টা যখন আঘাত করছে, তখন কি অপরাধ কি 50টা হয়েছে না একটা হয়েছে? অপরাধ তো একটাই হয়েছে না। তা এই অপরাধের ক্ষেত্রে মনে করেন যে শাস্তি আছে 5 বছর। যে জজ বা যে বিচারক বা যে ম্যাজিস্ট্রেট বিচার করবেন, তিনি কি করবেন? তাকে সর্বোচ্চ শাস্তি দেবেন 5 বছর। তার চেয়ে কি অধিক দিতে পারবে যে তুমি বেটা আঘাত করছো 50টি, 50টির জন্য তোমাকে আমি 50 বছর দিলাম? এটা কি সম্ভব? কথা বলেন। না স্যার, এটা কি আর সম্ভব? 50টা বেতার আঘাত দিচ্ছে, কিন্তু বিচার তো একটাই হইবে। দ্বিতীয় বিষয়টি আবার বলা আছে যে ক করছে কি? খকেও আঘাত করছে, আর ম বাধা দিতে গেছে যে ভাই তোরা মারামারি করতেছিস কেন? মারামারি করা তো ঠিক না, তুই ওকে তোরা মারতেছিস, এটা তো ঠিক না। আর কত শরীর রাগ করে আছে, প্রচন্ড রাগ। ও কি করছে? মকেও আঘাত করছে। এখন ককে যে আঘাত করছে তার জন্য মনে করেন যে 5 বছর,
আবার খকে যে আঘাত করছে তার জন্য মনে করেন যে 5 বছর। এখন সম্মিলিত কত বছর হলো? 10 বছর। 10 বছর না? এখন যদি মনে হুম। করেন যে ক 50টা আঘাত করছে, মনে করেন খকে 50টা আঘাত করছে, সেই সাথে মকেও 50টা আঘাত করছে, এখন 50 50 100 বছর তো আর কারাদণ্ড প্রদান করা যায় না, আবার শাস্তি প্রদান করা যায় না। সেক্ষেত্রে এই অপরাধের বিচারের ক্ষেত্রে যেটা শাস্তি প্রদান করা যায়, যেটা শাস্তির বিধান আছে, বা ম্যাজিস্ট্রেট বা বিচারক বা জজ যে বিচার করতে পারবেন, তার সর্বোচ্চ যে ক্ষমতা, তার যে সর্বোচ্চ ক্ষমতা আছে সে ক্ষমতা অনুযায়ী তিনি শাস্তির বিধান করতে পারবেন। তা হতে কঠোরতর কোনো শাস্তি তিনি দিতে পারবেন না। তার ক্ষমতা আছে 3 বছর, 3 বছর, 6 বছর। ঠিক আছে, দুইজনকে যেহেতু আঘাত করছে, মারছে, সেক্ষেত্রে 3 3 6 বছর দিতে পারে। এখন তো রাগের বশবর্তী হয় যে বেশি আঘাত করছে, এই করছে সেই করছে, তার ক্ষমতার বাইরে নতুন করে তিনি কোনো দণ্ড কি করতে পারবেন না, কঠোরতম কোনো শাস্তি প্রদান করতে পারবেন না। বোঝা গেল? বুঝতে পারছি। তারপরে বিভিন্ন প্রকারের দণ্ড। এখানে দণ্ডের কথা বলা হয়েছে, দণ্ডবিধিতে 6 প্রকার। 1 প্রকার দণ্ড বাতিল, 3 নম্বর দণ্ড বাতিল করা হয়েছে। প্রথমত মৃত্যুদণ্ড, দ্বিতীয়ত যাবজ্জীবন কারাদণ্ড, তৃতীয়ত বাতিল, চতুর্থত আছে কারাদণ্ড। কারাদণ্ড 2 প্রকার: সশ্রম কারাদণ্ড এবং বিনাশ্রম কারাদণ্ড। পঞ্চমত সম্পত্তি বাজেয়াপ্ত। ষষ্ঠতে কি বলা আছে? জরিমানা বা অর্থদণ্ড। এখন যদি কোনো ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়, তাহলে যাবজ্জীবন কারাদণ্ড যদি প্রদান করা হয় তাহলে তার অটো কারাবাস কি হবে? সশ্রম কারাদণ্ড হবে। আর এই 6টা দণ্ডের বাইরেও কি করা যায়? দণ্ডবিধিতে যে বর্ণিত 6 ধরনের দণ্ড আছে, এই দণ্ডের বাইরেও বিভিন্ন ধরনের দণ্ড আছে, যেমন ব্যত্যাঘাত তার প্রকৃষ্ট উদাহরণ। এছাড়া বিশেষভাবে যদি কোনো ব্যক্তিকে দণ্ড প্রদান করা হয়, তাহলে কোনো মোটরযান চালককে যদি মোটরযান চালানোর জন্য যদি লাইসেন্স প্রদান না করা হয়, তাহলে সেটা একটা কি হবে? বিশেষ ধরনের দণ্ড হবে। আমরা যেমন আহ কি পড়ছিলাম? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা সম্ভবত 18 মনে আছে? যদি কোনো ব্যক্তি মাদকদ্রব্য অপরাধে যদি অপরাধী হয়, তাহলে তার যদি অস্ত্রের লাইসেন্স বা মোটরযান চালানোর যদি লাইসেন্স থাকে, সেই লাইসেন্স কি করা যাবে? বাজেয়াপ্ত করা যাবে। সে লাইসেন্স বাজেয়াপ্ত করা যাবে। বাজেয়াপ্ত যখন করা যাবে, সে ব্যক্তি কি করবেন? ওই অস্ত্র এবং লাইসেন্স থানায় জমা দিবেন, অতি দ্রুত থানায় কি করবেন? জমা দিবেন। এখন একজন ব্যক্তি লাইসেন্স চালানো অপরাধ করেছে, ঠিক আছে, মাদকদ্রব্যের অপরাধ। এখন তার তো মনে করেন যে কি আছে, তার আপনার অস্ত্র চালানোর জন্য অস্ত্রের লাইসেন্স আছে, তারপর মোটরযান চালানোর জন্য মোটরযানের যে লাইসেন্স, এটাও তো একটা বিশেষ দণ্ড হিসেবে তখন গণ্য হবে। ঠিক আছে? না, এটা তো বিশেষ দণ্ড হবে না, বিশেষ দণ্ড এটা না। বিশেষ দণ্ড 53-তে এইটাই বলা আছে যে যদি কোনো ব্যক্তিকে মোটরযান চালানোর জন্য যদি লাইসেন্স প্রদান করা না হয়, তাহলে এটা হবে একটা বিশেষ ধরনের দণ্ড। দণ্ডবিধিতে বর্ণিত যে 6টা দণ্ড আছে, সেই 6টা দণ্ডের বাইরেও বিভিন্ন ধরনের দণ্ড থাকতে পারে, তার ভিতরে বেত্রাঘাত একটি প্রকৃষ্ট উদাহরণ। এছাড়াও যদি কোনো ব্যক্তিকে মোটরযান চালানোর জন্য যদি লাইসেন্স প্রদান করা না হয়, তাহলে সেটা হবে একটা বিশেষ দণ্ড। আর যদি কোনো ব্যক্তিকে যদি যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়, তাহলে তার হাজতবাসকাল হবে সশ্রম কারাদণ্ড। তার হাজতবাসকাল সশ্রম কারাদণ্ড হবে। ধারা 54 বলা হয়েছে মৃত্যুদণ্ড স্থগিত করা যাবে বা অন্য কোনো দণ্ড প্রদান করা যাবে। কে প্রদান করতে পারবেন? সরকার প্রদান করতে পারবেন। 55-তে বলা হয়েছে যদি যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়, তাহলে সরকার ওই অপরাধী ব্যক্তির অনুমতি বা সম্মতি ব্যতীতই দণ্ড অন্য কোনো প্রকার দণ্ডে রূপান্তরিত করতে পারবেন, বা দণ্ড হ্রাস করতে পারবেন, বা দণ্ড স্থগিত করতে পারবেন। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 401, ধারা 402। ধারা 55 কতে বলা হয়েছে রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমতা। দণ্ডবিধির 54 এবং 55 দ্বারা সরকারকে যে ক্ষমতা প্রদান করা হয়েছে, রাষ্ট্রপতি সে একই ক্ষমতা প্রদান করতে পারবেন। রাষ্ট্রপতির এই ক্ষমতা কি করা যাবে না, কোনো প্রকার ক্ষুণ্ণ করা যাবে না। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 402 এর ক, দণ্ডবিধিতে ধারা 55 ক, আর ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 402 এর ক। তারপর ধারা
একাত্তর। ধারা 71, একই অপরাধের সময়ে সমবায় গঠিত অপরাধের শাস্তির সীমা। ধারা 71। ধারা 75। ধারা 75 অর্থাৎ বর্ধিত দণ্ড। বর্ধিত দণ্ড। কোন ব্যক্তি বাংলাদেশের কোন আদালত কর্তৃক এই বিধির অর্থাৎ দণ্ডবিধির 12তম অধ্যায় এবং 17তম অধ্যায় অনুসারে কোন অপরাধের জন্য যদি 3 বছর বা তদূর্ধ্ব মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়ে উক্ত দুটি অধ্যায়ের কোন একটির বিধান মোতাবেক অনুরূপ মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়, তাহলে সেই ব্যক্তি পরবর্তী প্রতিটি অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ডে বা 10 বছর পর্যন্ত মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন। ধারা ফৌজদারি কার্যবিধি আইনের 565-র 3 ধারা। 565-র 3 ধারা। তাহলে ধারা 75-এ বলা হয়েছে কি? বর্ধিত দণ্ড। কি দণ্ড? বর্ধিত দণ্ড। কোন ব্যক্তি বাংলাদেশের কোন আদালত কর্তৃক 12তম অধ্যায় এবং 17তম অধ্যায়ের কোন বিধান মোতাবেক যদি কোনো অপরাধ করেন এবং সেই অপরাধের জন্য যদি 3 বছর কারাদণ্ড বা 3 বছর বা তদূর্ধ্ব মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যদি দণ্ডিত হন এবং উক্ত অধ্যায়ের কোন একটির বিধান মোতাবেক অনুরূপ মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়, অর্থাৎ প্রথমেই যদি 3 বছর বা ততোধিক কোনো কারাদণ্ডে দণ্ডিত হয়ে পুনরায় আবার 12তম অধ্যায় অথবা 17তম অধ্যায়ের কোনো অপরাধ করেন এবং কারাদণ্ডে যদি দণ্ডনীয় হন, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী প্রত্যেকটা অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 565-3। এখানে বলা হয়েছে, মনে করেন যে রহিম একজন অপরাধী, রহিম একজন ব্যক্তি, সে কি করছে? সর্বপ্রথম 12তম অধ্যায়, দণ্ডবিধির 12তম অধ্যায় এবং দণ্ডবিধির 17তম অধ্যায়, এই দুই অধ্যায়ের যে কোনো একটা অপরাধে অপরাধী হয়ে কি করছে? 3 বছর অথবা তার চেয়ে বেশি, তার চেয়ে বেশি কোনো কারাদণ্ডে দণ্ডিত হয়েছিল। হওয়ার পর সে কি করছে? পুনরায় পুনরায় আবার এই 12তম অধ্যায় এবং 17তম অধ্যায়ের কোনো অপরাধে অপরাধী হয়েছে। এখন প্রথমবার কারাদণ্ড হয়েছিল 3 বছর অথবা 4 বছর বা 3 বছরের অধিক কোনো কারাদণ্ড, কিন্তু দ্বিতীয়বার যখন একই অপরাধ করবে, একই যদি অপরাধ করে, তাহলে তার প্রত্যেকটা অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা যাবে বা দণ্ডনীয় হবেন। ধারা 75 ফৌজদারি কার্যবিধি আইনের 565-র 3 ধারা। এখানে 12তম অধ্যায়, 12তম অধ্যায়ে কি বলা হয়েছে? মুদ্রা ও সরকারি স্ট্যাম্প সংক্রান্ত অপরাধ। মুদ্রা অর্থাৎ টাকা পয়সা সংক্রান্ত অপরাধ এবং সরকারি যে স্ট্যাম্প আছে স্ট্যাম্প সংক্রান্ত অপরাধ। আর 17তম অধ্যায়ে বলা আছে সম্পত্তির বিরুদ্ধে অপরাধ সম্পর্কিত, অর্থাৎ চুরি সম্পর্কিত অপরাধ। কি সম্পর্কিত অপরাধ? চুরি সংক্রান্ত অপরাধ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি প্রথমে 12তম অধ্যায় এবং 17তম অধ্যায়, 12তম অধ্যায় এবং 17তম অধ্যায়ের কোনো অপরাধের জন্য 3 বছর অথবা ততোধিক, 3 বছর অথবা তদূর্ধ্ব মেয়াদের কোনো দণ্ডে সশ্রম অথবা বিনাশ্রম কোনো দণ্ডে দণ্ডিত হন এবং তারপর যদি ওই দুই অধ্যায়ের কোনো একটি অপরাধে যদি পুনরায় অপরাধ করেন, তাহলে এই পুনরায় অপরাধের জন্য তাকে প্রত্যেকটা অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা যাবে। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 565-3। ধারা 565-3। ধারা 75 বোঝা গেল?
মানে একটি অপরাধ আবার দ্বিতীয়বার করছে আরেকবার দিতে, এটাই তো স্যার। এটার জন্য তার যাবজ্জীবন বা 10 বছর কারাদণ্ড। মুদ্রা সম্পর্কিত বা স্ট্যাম্প মনে করেন যে কেউ নকল করছে, বা স্ট্যাম্প সংক্রান্ত কেউ কোনো প্রকার অপরাধ করছে, বা মুদ্রা সম্পর্কিত কেউ কোনো অপরাধ করছে, অপরাধ করার পর কি হয়েছে, 3 বছর বা তদূর্ধ্ব, 4 বছর, 5 বছর, 7 বছর কোনো কারাদণ্ড হয়েছে। কারাদণ্ড হওয়ার পর কি করছে, পুনরায় পুনরায় ওই 2 অধ্যায়ের, অর্থাৎ সম্পত্তি সম্পর্কিত অপরাধ অথবা মুদ্রা ও স্ট্যাম্প সম্পর্কিত কোনো অপরাধ ওই ব্যক্তি কি করছে, আবার অপরাধ করছে, অর্থাৎ অভ্যাসগত অপরাধীদের মতো, ঠিক আছে। যার অভ্যাসই কি, অপরাধ করা। একবার অপরাধ করছে, অপরাধ করা 3 বছর বা তদুর্ধ্ব সময় কি করছে, দণ্ডিত হয়েছে। আবার সে কি করছে, ওই একই অধ্যায়ের আবার পুনরায় একটা অপরাধ করছে, অপরাধ করার পর কি হয়েছে, এই প্রথম বছর দেওয়া হয়েছিল 3 বছর অথবা 4 বছর কারাদণ্ড, কিন্তু দ্বিতীয়বার যখন ওই 12তম অধ্যায় এবং 17তম অধ্যায়ের যদি অপরাধ করে, তাহলে প্রত্যেকটা অপরাধের জন্য ওই অপরাধী ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যাবে, অথবা 10 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় করা যাবে। ধারা 75 ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 565-3। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 565-3 মনে আছে? ফৌজদারি কার্যবিধি 565-3 কি বলা হয়েছে, দণ্ডিত ব্যক্তিকে যে শর্তে মুক্তি দেওয়া হয়েছে সেই শর্ত যদি লঙ্ঘন করেন, অর্থাৎ দণ্ডিত ব্যক্তি মুক্তি লাভের পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুমতি ব্যতীত বাসস্থানে যদি অনুপস্থিত থাকেন, সেক্ষেত্রে বাসস্থান যদি পরিবর্তন করেন, তাহলে তাকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় কি করতে পারেন, গ্রেপ্তার করতে পারেন। আর এখানে কি বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি 12তম অধ্যায় এবং 17তম অধ্যায় দণ্ডবিধির পূর্ববর্তী দণ্ডের পরে, অর্থাৎ পূর্বেই কোনো দণ্ড ভোগ করছে, সেই দণ্ড ভোগ করার পরে যদি কোনো ব্যক্তি নতুন করে 12তম অধ্যায় এবং 17তম অধ্যায়ের কোনো অপরাধ করে, তাহলে তার প্রত্যেকটা অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় করা যাবে বা দণ্ড প্রদান করা যাবে। ধারা 75। বোঝা গেল কিনা বলেন? বোঝা গেছে স্যার, বুঝতে পারছি। মানে অপরাধ তো একবারই করছে, তারে দিছে 3 বছরের সাজা, আবার দ্বিতীয়বারে যে আবার করছে এই কামই, পরে তারে দিছে যাবজ্জীবন বা 10 বছরের সাজা। এটাই তো স্যার 75। হ্যাঁ, এটাই 75, যে প্রথমবার যদি অপরাধ করার পর 3 বছর কারাদণ্ড হয়, এবং সেই একই অপরাধ অর্থাৎ 12তম অধ্যায় এবং 17তম অধ্যায়ের যদি কোনো অপরাধ করে, ঠিক আছে, আর প্রত্যেকবার সে পরবর্তী যদি একবার করে তাকে 10 বছর, আবার যদি করে তাহলে 10 বছর, অথবা আদালত যদি চায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড কি করতে পারবেন, প্রদান করতে পারবেন। ধারা 75 বর্ধিত দণ্ড, এটাই হলো বর্ধিত দণ্ড। কতিপয় অপরাধের জন্য বর্ধিত দণ্ড। এখন বর্ধিত দণ্ড কি, বেশি দণ্ড, অপরাধের শাস্তি দেওয়া আছে 3 বছর, সেই ক্ষেত্রে তাকে শাস্তি দেওয়া যাবে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। এটা বর্ধিত দণ্ড না, এটা তো বর্ধিত দণ্ড। ধারা 75। অর্থাৎ কোন ব্যক্তি যদি 3 বছরের কারাদণ্ড বা 3 বছর বা তদূর্ধ্ব কোনো মেয়াদের কারাদণ্ড সহকারে 12তম অধ্যায় এবং 17তম অধ্যায়ের যদি কোনো অপরাধ করে, তাহলে এই প্রত্যেকবার অপরাধের জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় করা যাবে। ধারা 75। ধারা 75 বোঝা গেল কিনা বলেন? ধারা 75টা মাঝে মাঝে আসে, এটা গুরুত্বপূর্ণ আছে। দণ্ডবিধির আলোকে বর্ধিত দণ্ড সম্পর্কে আলোচনা করুন। ধারা 75। বোঝা গেছে স্যার, ভালোভাবে বুঝতে পারছি।
এখানে মোট কথা, কোনো ব্যক্তি যদি একবার অপরাধ করে সাজা পায়, তাহলে পুনরায় যদি আবার সে অপরাধ করে, তাকে এমনিতেই বিচারকরাও একটু ইয়া করে যে এই ব্যক্তি তো একবার অপরাধ করে সাজা ভোগ করছে, আবার অপরাধ করছে, তাকে কি করো, 3 বছর থেকে 5 বছর দাও। মানে বিচারকরাও একটু মনক্ষুণ্ণ হয়, সেই ক্ষেত্রে তো বিচারকরাও দিতে পারে। আর আইনেও বলা আছে বর্ধিত দণ্ডের কথা, আইনেও বর্ধিত দণ্ডের কথা বলা আছে, অস্ত্র আইনেও বর্ধিত দণ্ডের কথা বলা আছে। অর্থাৎ যেহেতু বর্ধিত দণ্ডর কথা বলা আছে, সেহেতু বর্ধিত দণ্ড কোন ক্ষেত্রে প্রদান করা যাবে? দণ্ডবিধির 75 ধারায় যদি কোনো ব্যক্তি কোনো অপরাধে আদালত কর্তৃক 3 বছর অথবা তদূর্ধ্ব মেয়াদের কোনো কারাদণ্ডে দণ্ডনীয় হন, এবং দণ্ডনীয় হওয়ার পরে যদি পুনরায় 12তম অধ্যায় এবং 17তম অধ্যায়ের কোনো অপরাধে অভিযুক্ত হন, তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকবার অপরাধের জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় করা যাবে। ধারা 75। ধারা 76 থেকে ধারা 106। ধারা 76 থেকে ধারা 106, 106 পর্যন্ত চতুর্থ অধ্যায়। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় আমরা আগামীকালকে ইনশাল্লাহ আলোচনা করব। আজকে যেহেতু সময় এখন আছে, আমরা ফৌজদারির প্রশ্ন আলোচনা করব। ফৌজদারি কার্যবিধি আইনের আমরা প্রশ্ন আলোচনা করব। আমরা একটু প্রথম দিকের প্রশ্ন আলোচনা করব। আমরা প্রথম দিকের প্রশ্ন আলোচনা করব ফৌজদারি কার্যবিধি আইনের। প্রশ্ন: সাধারণ জনগণ কোন কোন ক্ষেত্রে পুলিশ ও ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করতে বাধ্য? ফৌজদারি কার্যবিধির আলোকে আলোচনা করুন। এবং যে কোনো সাধারণ নাগরিক কর্তৃক গ্রেপ্তারের ক্ষেত্রে কি পদ্ধতি অনুসরণ করতে হয়? প্রথমে বলা হয়েছে সাধারণ জনগণ পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে কোন কোন ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য। আর দ্বিতীয় প্রশ্ন হলো সাধারণ নাগরিক কর্তৃক গ্রেপ্তারের ক্ষেত্রে কি পদ্ধতি অনুসরণ করতে হয়? কে বলতে পারবেন? জনসাধারণ পুলিশকে কোন কোন ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য, বা ম্যাজিস্ট্রেটকে কোন কোন ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য? জনগণ স্যার সাহায্য করতে পারে দ্বারা ফৌজদারি 42-এর যে কোটেশন আছে এগুলা দ্বিতীয় নাকি? অখাতে জনগণ সাহায্য করতে বাধ্য, আর কোথায়? দ্বারা 42 আর হলো দ্বারা 43 তো তাই না 46, দ্বারা 42 আর 43 গ্রেপ্তার। বলি, জনসাধারণ যে সকল ক্ষেত্রে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য, সাহায্য করতে বাধ্য, ফৌজদারি কার্যবিধি আইনের 42 ধারায় বলা হয়েছে দুইটা কোরেশন, 42-এর ক এবং 42-এর খ। 42-এর এক না, কিন্তু 42-এর ক, 42-এর খ। একে বলা হয়েছে কোন আসামিকে গ্রেপ্তার করার ক্ষেত্রে বা কোন আসামির গ্রেপ্তার পলায়ন রোধের ক্ষেত্রে যদি জনগণের সাহায্য চায়, তাহলে জনগণ সাহায্য করতে বাধ্য, 42-এর ক। 42-এর খতে বলা হয়েছে যদি আইন শৃঙ্খলা রক্ষার্থে অথবা সরকারি সম্পত্তি ক্ষতির হাত থেকে যদি জনগণের সাহায্য দাবি করে, তাহলে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে জনগণ সাহায্য করতে বাধ্য। ধারা ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 42-এর খ। এই দুই ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য। এরপর কোন ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে? আপনি বলতে পারেন ধারা 94। ধারা 94-তে মামলা সংশ্লিষ্ট কোনো তথ্য যদি কোনো ব্যক্তির কাছে থাকে, তাহলে পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট যদি সমন দেয়, সেই সমন দিয়ে যদি ওই ব্যক্তিকে মামলা সংশ্লিষ্ট কোনো তথ্য হাজির করার জন্য যদি বলে, তাহলে ওই ব্যক্তি কি সেই মামলার সংশ্লিষ্ট তথ্য হাজির করে জনগণ এবং মামলা সংশ্লিষ্ট তথ্য হাজির করে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে কি
সাহায্য করতে বাধ্য। পুলিশ অফিসারকে তদন্তের ক্ষেত্রে এবং ম্যাজিস্ট্রেটকে কি বিচারের ক্ষেত্রে বা অনুসন্ধানের ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য, ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 94। তাহলে কোন কোন ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য? ধারা 42-এর ক, ধারা 42-এর খ, আর ধারা 94। তারপর ধারা 103। ধারা 103 কি বলা হয়েছে? পুলিশ অফিসার যদি কোনো স্থান বা কোনো জায়গা যদি তল্লাশি করতে চায়, সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তিকে সাক্ষী হওয়ার জন্য যদি আহ্বান করে, তাহলে জনগণ সাক্ষী হয়ে কি করতে বাধ্য? সাহায্য করতে বাধ্য। ধারা ফৌজদারি কার্যবিধি আইনের 103-এর 1 ধারা। তারপর কোথায় বলা আছে? 128 ধারায়। কোথায়? 128 ধারায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে যদি জনগণের সাহায্য চাওয়া হয়, তাহলে জনগণ সেই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য শক্তি প্রয়োগ করে সেখানে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য। ধারা 128। তারপর কোথায়? ধারা 160। যদি কোনো অপরাধের তদন্ত ক্ষেত্রে যদি কোনো অপরাধ সম্পর্কে যদি কোনো ব্যক্তি জানেন, সেই ব্যক্তিকে যদি সাক্ষী হওয়ার জন্য আহ্বান করা হয়, তাহলে সেই ব্যক্তি সাক্ষী হয়ে কি পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য। ধারা 160। তারপর ধারা 175। যদি কোনো ব্যক্তি অপমৃত্যু সম্পর্কে জানেন, তাহলে সেই ব্যক্তি অপমৃত্যুর সাক্ষী হয়ে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য। ধারা 175। আর এখানে একটা বিষয় নোট দিয়ে রাখেন, যদি পুলিশ অফিসারকে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত বা অজুহাত ব্যতীত যদি সাহায্য না করে, তাহলে ওই ব্যক্তি, যে ব্যক্তির কাছে সাহায্য চাওয়া হবে, সেই ব্যক্তি পেনাল কোডের 187 ধারা অনুযায়ী দণ্ডনীয় হবেন। পেনাল কোড ধারা 187। তাহলে জনগণ কোন কোন ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য? ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 42, একদম সিরিয়ালি পড়ার চেষ্টা করবেন। ধারা 42, ধারা 94, ধারা 103, ধারা 160, ধারা 175, ধারা 128, ধারা 160, ধারা 175। যদি সাহায্য না করে, যদি যুক্তিসঙ্গত যদি কোনো কারণ না থাকে বা কোনো অজুহাত যদি না থাকে, এবং সেই অজুহাত ব্যতীত যদি কোনো ব্যক্তি সাহায্য না করে, তাহলে তিনি দণ্ডবিধির 187 ধারা অনুযায়ী অপরাধী হবেন বা দণ্ডনীয় হবেন। ধারা দণ্ডবিধি 187। আর একটা প্রশ্ন ছিল, জনসাধারণ বা সাধারণ নাগরিক কর্তৃক গ্রেপ্তারের ক্ষেত্রে কি পদ্ধতি অনুসরণ করতে হবে? কি পদ্ধতি অনুসরণ করতে হবে? ধারা আলোকে আলোচনা করুন, ফৌজদারির আলোকে আলোচনা করুন। তাহলে বলতে পারবেন জনসাধারণ কর্তৃক গ্রেপ্তারের পদ্ধতি? জনসাধারণ গ্রেপ্তারের পদ্ধতি স্যার, যে প্রথম তো হইব 43। হ্যাঁ, পরে পরে স্যার আছে বিনা পড়ানোয় আছে। 43 হম ধারায় 43 ধারায় বলছে, যদি কোনো সাধারণ জনগণ পরোয়ানা তামিল করার ক্ষেত্রে যদি অন্য কোনো জনগণের সাহায্য দাবি করে, তাহলে জনগণ সাহায্য করতে বাধ্য। কিন্তু এখানে বলা হয়েছে জনসাধারণ বা সাধারণ নাগরিক কর্তৃক হম গ্রেপ্তার পদ্ধতি কি, তারা কিভাবে গ্রেপ্তার করবে? গ্রেপ্তার যেমন পুলিশ অফিসার যেমন গ্রেপ্তার করবে 54 ধারায়, 55 ধারায়, 56 ধারায়, 57 ধারায়। তারপর গ্রেপ্তার করবে কততে? 58 ধারায়। তারপর গ্রেপ্তার করবে 66 ধারায়, 67 ধারায়। তারপর 75 ধারায় গ্রেপ্তার করবে। স্যার ওই যে 59 দ্বারা তো জনসাধারণ গ্রেপ্তার করতে পারবো, ধারা 59। ধারায় জনসাধারণ গ্রেপ্তার করবে। তারপর তারপর কোন কোন ধারায়? 59 আছে, 75, 77-এ আছে জমির মালিক প্রভৃতি বিনা পরায়ণে গ্রেপ্তার কার্য, পরানা গ্রেপ্তার কার্য পদ্ধতি। কোথায় আছে? ফৌজদারি কার্যবিধি আইনের 59 ধারায় জনগণ দুই শ্রেণীর ব্যক্তিকে বা দুই ধরনের ব্যক্তিকে বা অপরাধীকে কি করবেন? গ্রেপ্তার করবেন। কোন কোন অপরাধী? আমলযোগ্য অপরাধী বা জামিনের অযোগ্য অপরাধী, আর আরেকটা ক্ষেত্র হলো সরকার কর্তৃক ঘোষিত অপরাধীকে জনগণ গ্রেপ্তার করতে পারবেন। ধারা 59। তারপর বলা আছে কত? ধারা 64, ধারা 65। যদি ম্যাজিস্ট্রেট জনগণকে গ্রেপ্তারের জন্য আদেশ দেন, তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 64 এবং 65 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটের আদেশ সাপেক্ষে জনগণ ওই অপরাধী ব্যক্তিকে কি করতে পারেন? গ্রেপ্তার করতে পারেন। ফৌজদারি কার্যবিধি আইনের 64, 65 ধারা। তারপর জনগণ কোন ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারেন? জনগণ ধারা 77 অনুযায়ী জনগণের উপরে যদি গ্রেপ্তারের জন্য পরোয়ানা নির্দেশিত করা হয়, তাহলে এক বা একাধিক জনগণ কি করতে পারেন? গ্রেপ্তার করতে পারেন।
ধারা গ্রেপ্তার 78 করতে পারে। অনুযায়ী ম্যানেজার এগুলা ব্যক্তিও কি করতে পারেন, গ্রেপ্তার করতে পারেন। এছাড়া অস্ত্র আইনের কত ধারা, 12 ধারায়, অস্ত্র আইনের 12 ধারায়, আমরা যে 12 অস্ত্র ধারা। আইনটা, অস্ত্র আইনের 12 ধারায় কি করতে পারেন, জনসাধারণ গ্রেপ্তার করতে পারেন। এছাড়া আরো বিভিন্ন ধরনের আইন আছে, সেখানেও জনগণ গ্রেপ্তার করতে পারেন, কিন্তু এখনো আমরা সেখানে যাই নাই, আমরা সেগুলা পড়ি নাই। আমরা যতটুকু পড়ছি ততটুকুর ভিতরে এটুকুই বললাম যে জনগণ এই সকল ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারেন। আর যদি বলা হয় যে জনগণ বিনা পরোয়ানায় কোন কোন ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারেন, বিনা পরোয়ানায়, এখানে তো জনগণ কর্তৃক গ্রেপ্তার পরোয়ানা সহ পরোয়ানা ব্যতীত দুটাই আলোচনা করলাম। আর জনগণ বিনা পরোয়ানায় কোন কোন ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারেন, ধারা 59, ধারা 64, ধারা 65, অস্ত্র আইনের 12 ধারা আর অন্যান্য আইন। আর এখানে যে 77 ধারায় বলা হয়েছে সেখানে পরোয়ানা বলে, 78 ধারায় বলা হয়েছে সেটাও পরোয়ানা বলে জনগণ গ্রেপ্তার করতে পারেন। আর পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করতে পারেন 59 ধারায়, গ্রেপ্তার করতে পারেন 64 এবং 65 ধারায়। ঠিক আছে। এছাড়া অস্ত্র আইনের 12 ধারায়, অস্ত্র আইনের 12 ধারায় যদি কোনো ব্যক্তি অস্ত্র নিয়ে লাইসেন্স থাকুক বা লাইসেন্স না থাকুক, অস্ত্র সহ যদি সন্দেহজনক ভাবে যদি ঘোরাফেরা করেন, তাহলে যে কোনো জনগণ বা সাধারণ জনগণ তাকে গ্রেপ্তার করতে পারবেন এবং অস্ত্র মুক্ত করতে পারবেন। অস্ত্র আইনের 12 ধারা, পিআরবি 316 বিধি, যত গ্রেপ্তার সবগুলা গ্রেপ্তারের ক্ষেত্রে পিআরবি 316 বিধি। আপনি যখনই কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করবেন, গ্রেপ্তারের ক্ষেত্রে পিআরবি 316 বিধি। আর যখন গ্রেপ্তারের পর পুলিশ অফিসার ছেড়ে দেবেন বা ম্যাজিস্ট্রেট ছেড়ে দেবেন, যখনই ছেড়ে দেওয়া হবে তখনই বিআরবি 317 বিধি। তাহলে একটা প্রশ্ন হলো, মোটামুটি কি বোঝা যায় প্রশ্ন? বোঝা যায় স্যার। আচ্ছা, একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। স্থাবর সম্পত্তি বলতে কি বোঝায়? স্থাবর সম্পত্তি আমরা কিন্তু পড়ছি। স্থাবর সম্পত্তির সংজ্ঞা দেন, যে কোনো একদিন বলেন, স্থাবর সম্পত্তি বলতে কি বোঝায়? স্থাবর সম্পত্তি বলতে স্যার জমি ভূমি, মানে যে সম্পত্তি মানে স্থানান্তর করা যায় না তাকে তো স্থাবর সম্পত্তি বলে। কিভাবে লিখবেন, সবসময় লিখবেন এইভাবে যে দণ্ডবিধির 22 ধারা অনুযায়ী বা দণ্ডবিধির 22 ধারা মোতাবেক বা দণ্ডবিধির 22 ধারা অনুসারে যে সম্পত্তি এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা যায় না এবং যে সম্পত্তি ভূমি বা জমির সহিত সংযুক্ত থাকে, সেই সম্পত্তিকে স্থাবর সম্পত্তি বলা হয়। পেনাল কোড 22 ধারা বা দণ্ডবিধির 22 ধারা। আমাদের দেশে স্থাবর সম্পত্তি নিয়ে কি ধরনের বিরোধ বা কলহ দেখা দেয়, এটা বইয়ের ভিতরে কোথাও নাই, এটা আপনাকে বলতে হবে। আমাদের দেশে স্থাবর সম্পত্তি নিয়ে অর্থাৎ জমি জমা নিয়ে কি ধরনের বিরোধ বা কলহ দেখা দেয়, এই বিরোধ অথবা কলহ নিরসনে পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের ভূমিকা ও কর্তব্য আলোচনা করুন। ম্যাজিস্ট্রেট এবং পুলিশের কর্তব্য আলোচনা করুন। এখন সর্বপ্রথমে আমরা পড়ব আমাদের দেশে স্থাবর সম্পত্তি নিয়ে কি ধরনের কলহ বা বিরোধ দেখা দেয়, বলেন। বলতে পারবেন জমি জমা সংক্রান্ত বা পানি সংক্রান্ত কি সকল বিরোধ আমাদের দেশে হয় বা আমাদের সমাজে হয়, কোন কোন ধরনের বিরোধ হয় এই জমি এবং পানি সংক্রান্ত? স্থাবর সম্পত্তি নিয়ে যে সকল বিরোধ বা কলহ দেখা যায় তা নিম্নরূপ। এক, পানি সেচ করা নিয়ে বিরোধ দেখা দেয়, জমির ফসল কাটা নিয়ে বিরোধ দেখা দেয়। এগুলা আপনাকে বানায় বলতে হবে, বানায় লিখতে হবে, অর্থাৎ এগুলো আপনাকে মুখস্থ করতে হবে। পানি সেচ করা নিয়ে বিরোধ দেখা দেয়, জমির ফসল কাটা নিয়ে বিরোধ দেখা দেয়, গ্রাম অঞ্চলের রাস্তাঘাট করা নিয়ে কি দেখা দেয়, বিরোধ দেখা দেয়, সীমানা নির্ধারণ করা নিয়ে কি দেখা দেয়, বিরোধ দেখা দেয়। দেখা যায় যে গ্রামে সাধারণত আমাদের যে জমিগুলো থাকে, জমির যে একটা সীমানা থাকে,
অনেক সময় দেখা যায় গ্রাম অঞ্চলে অনেক মানুষ থাকে যে তার জমির সীমানা মনে করেন কাটতে কাটতে আর একজনের জমির ভিতরে ঢুকে চলে যায়। এই যে সীমানা নির্ধারণ, এই সীমানা নির্ধারণ নিয়ে কি করা হয়, তাদের এলাকায় বিরোধ হয় বা আমাদের গ্রাম অঞ্চলে এগুলা বিরোধের সৃষ্টি হয় বা কলহের সৃষ্টি হয়। পানির সেচ নিয়ে বিরোধের সৃষ্টি হয়। জমির ফসল লাগায় একজন, ফসল যা কাটে আরেকজন, এগুলা বিরোধের সৃষ্টি হয়। জমি ঘরবাড়ি নির্মাণ নিয়ে কি হয়, বিরোধের সৃষ্টি হয়। জমি জমা দখল সংক্রান্ত কি হয়, বিরোধ হয়। ফসল লাগানো নিয়ে বিরোধ দেখা দেয়। ওয়ারিশ নিয়ে, সম্পত্তির যে ওয়ারিশ থাকে এই ওয়ারিশদের নিয়ে কি হয়, বিরোধ দেখা দেয়। তাহলে আমাদের দেশে যে সকল বিরোধ দেখা দেয়, এখানে 8টা 9টা বলা হয়েছে। 4 5টা কেউ বলতে পারবেন যে কি কি ধরনের বিরোধের সৃষ্টি হয়? মানে যেটি বলছেন এটি তো স্যার। এইগুলাই। পানি সেচ, জমির সীমানা, জমির ফসল কাটা নিয়া, তারপরে জমির সীমানা নিয়েই তো ঝামেলা হয়। এরপরে জমি যখন কেউ বাড়িঘর নির্মাণ করে তখন আর দেখা যায় দাগ নিয়ে ঝামেলা হয়, একটু আগে পিছে করেন। দখল, একজন জমি আরেকজনের দখল করে। ওয়ারিশ, ওয়ারিশ আনতে গেলে আবার ঝামেলা। তারপর রাস্তাঘাট নিয়ে বিরোধের সৃষ্টি হয়। রাস্তা জমিতে দিতেছে না, জমির উপর দিয়ে আরেক কান্দা রাস্তা দেয়, যে দিকটা দরকার ওই দিকটা দেয় না। বিরোধের রাস্তা সৃষ্টি হয়। দরকার 5 হাত, দেয় 2 হাত। হ্যাঁ, লাগে 5 হাত, দেয় 2 হাত, ছড়ে। একজন দিতে চায়, একজন দিতে চায় না। হ্যাঁ। দেখা যায় যদি জমির যে উপর দিয়ে যদি রাস্তা হয়, দুই পাশে যদি দেখা যায় একজনের জমি থাকে, সেক্ষেত্রে কি সে দিতে চায় না, বলে ঘুরায় নেন। আর একজনের জায়গা খাতে নেন, দুই পাশেই আমি দেবো কেন, দুই পাশেই আমি কেন দেবো, আরেকজনের থেকে নেন। ঠিক আছে। এরূপ হম। রাস্তাঘাট নির্মাণ করা নিয়েও জমির বিরোধ সৃষ্টি হয়। এখন এই স্থাবর সম্পত্তির বিরোধ অথবা কলহ নিষ্পত্তিতে পুলিশ অফিসারের করণীয় কি? একটা স্থাবর সম্পত্তি নিয়ে যদি বিরোধের সৃষ্টি হয়, সেখানে পুলিশ অফিসারের করণীয় কি? স্থাবর সম্পত্তি নিয়ে যদি কোথাও বিরোধ হয়, এই সংক্রান্ত পুলিশ কি করবেন? সর্বপ্রথম জিডিতে নোট দেবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 154 155 ধারা, পিআরবি 377 বিধি, পুলিশ আইনের 44 ধারা মোতাবেক পুলিশ অফিসার সর্বপ্রথম ওই বিষয়টি বা ঘটনাটি বা বিরোধের বিষয়টি বা কলহের বিষয়টি কি করবেন? জিডিতে নোট দেবেন। নোট দেওয়ার পর এই বিষয়ে ঊর্ধ্বতন অফিসারকে কি করবেন? অবহিত করবেন। কাকে অবহিত করবেন? থানার অফিসার ইনচার্জ হোক, অথবা সার্কেল অফিসার হোক, অথবা পুলিশ সুপার হোক, যে কোনো অফিসারকে অবহিত করবেন। এই ঘটনা অবহিত করা সম্পর্কে ধারা কত? ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 150, পিআরবি, পিআরবি কত? 120, পুলিশ আইনের 23-এর 3 ধারা, পুলিশ আইনের 23-এর 3 ধারা। 150 ধারায় কি বলা হয়েছে? যদি কোনো অপরাধ সংঘটিত হয় বা হওয়ার যদি কোনো আশঙ্কা থাকে, সেই বিষয়ে যদি কোনো ব্যক্তি জানেন বা কোনো পুলিশ অফিসার যদি জানেন, তিনি কি করবেন? ঊর্ধ্বতন অফিসারকে সে বিষয়টি অবগত করবেন বা জানাবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 150 ধারা, পিআরবি 120 বিধি, পুলিশ আইনের 23-এর 3 ধারা। তারপর কি করবেন? স্থাবর সম্পত্তির মালিকানা নিয়ে যদি বিরোধ দেখা দেয়, তাহলে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে উভয় যে সম্পত্তির দাবিদার, তাদের প্রত্যেককে কি করতে হবে? পিআইবি 252 বিধি মোতাবেক সতর্কীকরণ নোটিশ দিতে হবে, অর্থাৎ হুঁশিয়ারি নোটিশ, হুঁশিয়ারি নোটিশ দিতে হবে। পিআরবি 252, 52 বিধি, পিআরবি 252 বিধি এখনো আমরা পড়ি নাই, এটা নলেজে দিয়ে রাখেন। তারপর সতর্কীকরণ নোটিশ দেওয়ার পর যদি কোনো পক্ষ অমান্য করেন, তাহলে পেনাল কোড 188 ধারা মোতাবেক আদালতে প্রসিকিউশন দাখিল করতে হবে। পেনাল কোড 154, পেনাল কোড 158 ধারা, পেনাল কোড 154, পেনাল কোড 158, 188 ধারা। এখন আমরা যাই নাই, এটা আমরা পড়বো ইনশাল্লাহ সামনে, তখন জানা যাবে। এখন এটা হলো পুলিশের করণীয়। পুলিশ যে করণীয় সেটা দুইটা আমরা জানি। একটা বিষয় হলো জিডিতে নোট দিতে হবে এবং ঊর্ধ্বতন অফিসারকে জানাইতে হবে। তারপরেরটা পরে পরে যখন আসবে ইনশাল্লাহ আমরা জানতে পারবো।
এখন স্থাবর সম্পত্তির বিরোধ বা কলহ নিষ্পত্তিতে ম্যাজিস্ট্রেটের করণীয় কি? ম্যাজিস্ট্রেটের করণীয় মনে আছে? ফৌজদারি কার্যবিধি আইনের 145 ধারা, 145 থেকে 148 ধারা পর্যন্ত কি কাজ? ম্যাজিস্ট্রেটের কাজ। 148 ধারা পর্যন্ত ম্যাজিস্ট্রেটের কাজ। তাহলে 145 ধারা অনুযায়ী স্থাবর সম্পত্তির মালিকানা নিয়ে যদি দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়, তাহলে ম্যাজিস্ট্রেট উক্ত সম্পত্তিতে স্থিতি আদেশ জারি করবেন। এবং স্থিতি আদেশটা কেন জারি করা হয়? যে ওই সম্পত্তিতে তোমরা কেউ প্রবেশ করতে পারবেন না। ধারা 145, ধারা 146 মোতাবেক ওই সম্পত্তি কি করা যাবে? ক্রোকের আদেশ প্রদান করা যাবে। সরকার ক্রোক কি ম্যাজিস্ট্রেট ক্রোকের আদেশ দেবে, ম্যাজিস্ট্রেট ক্রোকের আদেশ দেবেন। ধারা 47-এ কি বলা হয়েছে? ধারা 47-এ বলা হয়েছে স্থাবর সম্পত্তির মালিকানা নিয়ে যদি বিরোধ দেখা হয়, তাহলে দাবিদার উভয় পক্ষকে তাদের দাবির পক্ষে কি করতে হবে? দলিল পত্র নিয়ে আদালতে যাওয়ার জন্য নোটিশ দিতে হবে। ধারা 147। ধারা 148-এ বলা হয়েছে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন, জেলা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন, ওই বিষয়ে কি করতে পারেন? অনুসন্ধান করতে পারেন। অর্থাৎ এটা ম্যাজিস্ট্রেটের করণীয়। সর্বশেষ কার্যক্রম হলো স্থাবর সম্পত্তিতে যদি সমাবেশ করা নিয়ে কোনো বিরোধের সৃষ্টি হয়, স্থাবর সম্পত্তিতে সমাবেশ করা নিয়ে যদি কোনো বিরোধের সৃষ্টি হয়, তাহলে ওই বিরোধ নিষ্পত্তি করার জন্য জেলা ম্যাজিস্ট্রেট কি করতে পারেন? ফৌজদারি কার্যবিধি আইনের 144 ধারা অনুযায়ী সেখানে জরুরি আদেশ জারি করতে পারেন। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 144। তাহলে ধারা 145 থেকে ধারা 148। আর ধারা 144-এ বলা হয়েছে যদি সমাবেশ করা নিয়ে কোনো বিরোধের সৃষ্টি হয়, সমাবেশ করা নিয়ে যদি কোনো স্থাবর সম্পত্তির উপর যদি বিরোধের সৃষ্টি হয়, সেক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট কি করতে পারেন? সেখানে জরুরি আদেশ জারি করতে পারেন। তাহলে পুলিশ অফিসারের করণীয় কি? পুলিশ অফিসারের করণীয় বিষয়টি ডিউটিতে নোট দিতে হবে। নোট দেওয়ার পর ঊর্ধ্বতন অফিসারকে জানাতে হবে এবং পেনাল কোড 154, 188 ধারা মোতাবেক ব্যবস্থা নিতে হবে এবং পিআরবি 252 বিধি মোতাবেক সেখানে হুঁশিয়ারি নোটিশ জারি করতে হবে। হুঁশিয়ারি নোটিশ জারি করতে হবে। হুঁশিয়ারি নোটিশ জারি করার পর যদি হুঁশিয়ারি নোটিশ যদি অমান্য করে, তাহলে পেনাল কোডের 154 এবং পেনাল কোডের 188 ধারা অনুযায়ী তারা কি হবেন? অপরাধী হবেন। ধারা পেনাল কোড 154, 188 ধারা। আর ম্যাজিস্ট্রেটের করণীয় কি? 145 থেকে 148। আর ওই সম্পত্তির উপরে যদি সমাবেশ করা নিয়ে যদি কোনো বিরোধের সৃষ্টি হয়, সেক্ষেত্রে কি করতে পারবেন? জরুরি আদেশ জারি করতে পারেন। জরুরি আদেশ জারি করে সেখানে বিরোধ বা কলহ নিষ্পত্তি করতে পারেন। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 144। তাহলে এখানে বোঝা গেল যে স্থাবর সম্পত্তি বলতে কি বোঝায়। স্থাবর সম্পত্তি নিয়ে যদি কোথাও বিরোধের সৃষ্টি হয়, তাহলে কি কি ধরনের বিরোধ দেখা দিতে পারে, আর স্থাবর সম্পত্তি বিরোধ বা কলহ নিষ্পত্তিতে পুলিশ অফিসারের করণীয় কি এবং ম্যাজিস্ট্রেটের করণীয় কি। এখানে কি বোঝা গেল না বুঝতে কারো কোনো সমস্যা আছে? বোঝা গেছে স্যার। যদি বোঝা যায়, আমি বারবার বলছি আপনারা একটা গাইড বই কিনে নেবেন, যে কোনো অফিসারের। যদি পারেন রায়হান স্যারেরটাই কিনে নেবেন। ঠিক আছে? রায়হান স্যারের বইগুলোর ভিতরে সুন্দর সাবলীল ভাষায় কথাগুলো বলা আছে। আর যতটুকু বলা আছে ততটুকু নেওয়ার চেষ্টা করবেন। তার বেশি নেওয়ার দরকার নাই, কোনো প্রয়োজন নাই। আপনারা একটু চেষ্টা করেন, বই কিনে নেন, গাইড বই কিনে নেন। শুধু একটা গাইড বই কিনে নেন, ঠিক আছে? আর আমি মোটামুটি যা পড়াই তা তো ইনশাল্লাহ আছে। এটা মূল বইয়ের আলোকে এবং ভাষ্যর আলোকে, মূল বই এবং ভাষ্যর আলোকে। তাহলে সকালবেলা ইনশাল্লাহ ক্লাস হবে 7টা 50। সকালের ক্লাস 7টা 50। সবাই ইনশাল্লাহ থাকার চেষ্টা করবেন। সকালের ক্লাসটা হবে শিশু আইন, সকালের ক্লাসটা শিশু আইন। আমি আবার শুক্রবারের দিন আমার পরীক্ষা আছে, হয়তো আমি বৃহস্পতিবার দিন ইনশাল্লাহ যাবো। তারপরে কিন্তু আবার দেখা যাবে যে ক্লাস নিতে পারবো না। ঠিক আছে? তাই কেউ ক্লাস মিস করবেন না। যতটুকু পারেন নিয়মিত হওয়ার চেষ্টা করেন। আমি ইনশাল্লাহ আছি, আপনাদের সাথে লেগে আছি। ইনশাল্লাহ দেখতে দেখতে দেখবেন যে দেখবেন পড়া শেষ। কথা বুঝতে পারছেন? শুধু সাথে একটু লেগে থাকেন, একটু লেগে থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে সবাই বুঝতে পারছি স্যার। ফৌজদারিটা তো মজা পাইলাম, কিন্তু দণ্ডবিধি তো মজা পাইতেছি না। দণ্ডবিধির মজা পাবেন, মজা এখনো শুরু হয় নাই। দণ্ডবিধির যা পড়া হয়েছে এদিক থেকে প্রশ্ন হয় না। যে বললাম না যে ফৌজদারি কার্যবিধি কি পেনাল কোডের 52 ক আশ্রয় দান, তারপর 52 সৎবিশ্বাস বা সরল বিশ্বাস, এই দুই একটা মনে করেন শর্ট প্রশ্ন, 2 মার্কের প্রশ্ন এই দিক থেকে হইতে পারে, নাও হইতে পারে। কথা বুঝতে পারছেন? বুঝতে সামনে পারছি স্যার।
ছিয়াত্তর থেকে 511 পর্যন্ত এই সকল ধারা থেকে কি হয়, পট প্রশ্ন হয়। আর আমি আপনাদের কি প্রত্যেকের ভাষ্য আছে, ভাষ্য? ভাষ্য বলতে স্যার গাইড বই না 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 নাকি? না না, গাইড বই না, ভাষ্য। প্রত্যেকটা বইয়েরই ভাষ্য আছে, ফৌজদারির ভাষ্য, সাতকয়েনের ভাষ্য, পেনাল কোডের ভাষ্য। এই ভাষ্য বইগুলো আছে, আপনাদের আছে? না আমার নাই দেন। কাজী শামসুরের এই ভাষ্যের ভিতরে, এছাড়া মূল বই আছে তো সবারই, না? মূল মূল বইয়ের বই ভিতরে আছে। অনেক উদাহরণ দেওয়া আছে, অনেক উদাহরণ। এখন তো প্রশ্ন হয় সৃজনশীল, এই সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে কিন্তু ওই উদাহরণগুলো থেকে হুবহু প্রশ্ন করে, হুবহু ব্রড প্রশ্ন করে। এগুলো অবশ্যই দেখবেন যখন প্রশ্ন, যখন ধারাগুলা করবেন, ধারাগুলা পড়ার সাথে সাথে উদাহরণগুলো অবশ্যই দেখার চেষ্টা করবেন, উদাহরণগুলা। ঠিক আছে, এখন থেকে দেখবেন কোন উদ্ধারই নেই, উদাহরণ যেহেতু শুধু দণ্ডবিধিতেই, অন্য কোনো আইনে তো উদাহরণ নাই। আর দণ্ডবিধির প্রশ্নগুলো ডাইরেক্ট হুবহু উদাহরণ থেকে অনেক সময় উঠা যায়, সেই জন্য চেষ্টা করবেন উদাহরণগুলো পড়ার জন্য। আর সবাই একটু পড়ায় নিয়মিত হওয়ার চেষ্টা করে, একটু লেখালেখি করার চেষ্টা করেন। ঠিক আছে, একটু লেখালেখি করার অবশ্যই চেষ্টা করবেন। আর ক্লাস কেউ দেরি করবেন না, ক্লাস মিসও করবেন না। ঠিক আছে, ক্লাস মিসও করবেন না, ক্লাসের দেরিও করবেন না, যতটুকু পারবো আমরা আলোচনা করার ইনশাল্লাহ চেষ্টা করবো। আর ইনশাল্লাহ সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।